আমি আজকে যে ঘটনাটা সবার সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা আমার নিজের ফ্যামিলির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা এখনো হয়তো আমাদের সাথে আছে। আমার মা এই ঘটনার মূল ভিকটিম। আমার মা যখন ক্লাস 10-এ পড়তেন তখন প্রথমবারের মতো শুরু হয় এসব কিছু। সামনে বোর্ড এক্সাম থাকায় সারাদিনই পড়ার টেবিলে বসতে হতো। মা যখন পড়তেন তিনি অনুভব করতেন যে পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। প্রথম প্রথম পাত্তা না দিলেও তিনি বুঝতে পারতেন এবং একসময় তিনি অনুভব করতে পারতেন যে তার সঙ্গে কেউ একজন আছে, একটি বাচ্চা মেয়ে হয়তো, যার মাথায় কোনো চুল নেই। মা আমার নানা নানির কাছে বিষয়টা জানালেও খুব একটা গুরুত্ব তারা দেয়নি। মেয়েটা তেমন কোনো বিরক্ত করতো না এবং বিরক্ত না করার কারণেই ব্যাপারটা নিয়ে আমার মাও তেমন মাতামাতি করতেন না। এইচএসসি এক্সাম শেষ করে এইচএসসির আগ পর্যন্ত মেয়েটা মার কাছেই থাকতো সব সময়। একটা জিনিস শুধু বদলে গেল, সময়ের সাথে সাথে মেয়েটার মাথার চুল বড় হয়ে যায়। প্রথম ধাক্কা খেলো এইচএসসির কিছুদিন পর। মা বোয়াল মাছ দিয়ে ভাত খেতে বসেছে আর তখন তার ভাতের প্লেটের ওপর একটা বড় হাতের ছায়া সে দেখতে পায় এবং চিৎকার দিয়ে উঠে পড়ে। ব্যাপারটা তখন সবার কাছে আজব মনে হয়, তাই মাকে ওখানকার একজন নামকরা হুজুর দেখানো হয়। সে সাধারণত একজন লয়ার ছিল, কিন্তু সবাই বলে তার কাছে নাকি কিছু না কিছু জিন থাকে। সেই লোক সব সময় কথা শুনে বলে আমার মায়ের সৌন্দর্য দেখে এক জিন তার পেছনে লেগেছে। সেই জিন আর কিছুদিন গেলে মাকে নিয়ে যেত এবং ওকে সরানো এত সহজ না, কারণ অনেক দিন ধরেই সে আমার মায়ের সাথেই আছে। নানিমার মুখে শুনেছি লোকটা নিজের হাত কেটে রক্ত দিয়ে একটা কাগজে কি যেন লিখে আমার মাকে সেটা চিবিয়ে খেতে বলে এবং তার সাথে অনেকগুলো তাবিজও দেয়। তার নির্দেশ ছিল মা যেন মৃত্যুর আগ পর্যন্ত এই তাবিজ শরীর থেকে না সরায়, রাতে একা না ঘুমায় এবং গরুর মাংস কোনোদিন না খায়, শুধু কোরবানির মাংস, তাও ঈদের দিন, অর্থাৎ ঈদের 3 দিন খেতে পারবেন। এর বাইরে গরুর মাংস তার জন্য হারাম ছিল। সেই হুজুরের কথায় আমার মা যখন বিয়ে হয় এই জিন আবার আসবে, আমার মায়ের হাজবেন্ডের উপর ভর করবে এবং তারপর আসবে তার প্রথম সন্তানের উপর। মা হুজুরের সব নির্দেশই পালন করতে থাকেন। সে অনুভব করতে থাকে হুজুরের কথা অক্ষরে অক্ষরে মিলে যায় এবং সত্যি সত্যি বিয়ের পরে সেই জিন আমার বাবার কাছে এসে পড়ে। বাবা এসব বিশ্বাস করেন না বললেই চলে, তাই তার সাথে কি হয়েছে আমরা কেউ জানি না, কিন্তু সে সব সময় রাতে ঘুমানোর সময় দেখতো তার পায়ের কাছে একটা বুড়া মানুষ বসে থাকে। তাদের বিয়ের কিছুদিন পরেই আমি জন্মগ্রহণ করি এবং আবারও হুজুরের কথা মতো সেই জিন আমার উপরে ভর করে প্রতি রাতে। নানিমা এবং আম্মুর মুখে শুনেছি আমি নাকি সারা রাত কান্না করতাম আর ফজরের আজান দেওয়ার সাথে সাথে চুপ হয়ে যেতাম। এভাবে 9 মাস পর্যন্ত আমার সাথে জিনটা ছিল। তার মধ্যে একটা ঘটনার প্রমাণ পাওয়া গেছে। আমার বয়স তখন 40 দিন। আমার নানা বাড়িতেই আমি ছিলাম এবং আমার দাদা বাড়ির মানুষজন দল বেঁধে আসে আমাকে দেখতে। বাসায় অনেক মানুষ থাকায় রান্নাবান্নার জিনিসপত্র এবং খাবার দাবার সবকিছু খাটের নিচে ঢেকে রাখা হয়। সেই রাতে আমার কান্নার কোনো সীমা থাকে না, দম আটকিয়ে কান্না করতে থাকি আমি। পরে নানি মাকে বলে ঘর পাল্টানোর কথা এবং এরপরে আমি শান্ত হই। পরের দিন দেখা গেল আমাকে নিয়ে যেই খাটের উপরে আমার মা ছিলেন সেই খাটের নিচে রান্না করা গরুর মাংসের পাতিল ঢেকে রাখা হয়েছিল। তার জন্যই জিন আমার গায়ে ভর করতে পেরেছে, কিন্তু জিন আমার কাছে কখনোই ঠিক মতো আসতে পারেনি, শুধুমাত্র আমার নানিমার কারণে। সে অনেক নামাজি একজন মানুষ ছিলেন এবং অনেক হুজুর পরাপানি দোয়া দরুদ পড়ে আমাকে সে রক্ষা করতে থাকে। সমস্যাটা হয় আমার ছোট বোনকে নিয়ে। আমার ছোট বোন আমার চেয়ে 2.5 বছরের ছোট। তার জন্মের আগ পর্যন্ত আমি এবং আমার মা নানিমার কাছেই ছিলাম। ছোট বোন হওয়ার সময় ঢাকা চলে আসে। আমি আবার আমার বোনের নাম বলতে পারছি না, তুবা নাম দিয়ে এখন বোঝাচ্ছি শুধু। তুবা আমার ছোট বোন এবং তাকে জিন থেকে দূরে রাখার জন্য ঢাকায় কেউ ছিল না এবং এতদিন পরে কেউ পাত্তাও দিত না। হুজুর বলেছিল বড় মেয়ের উপর জিন আসবে, ছোট মেয়েকে নিয়ে কোনো কিছু বলেননি তিনি, তাই আমরা সবাই ব্যাপারটা ভুলে যাওয়ার চেষ্টা করি। তুবার বয়স যখন 7 বছর তখন থেকে সে সারা
রাত কান্না করত আর চিৎকার করত। কেউ তার কাছে গেলেই সে ধাক্কা মেরে সরিয়ে দিত। যতই তাবিজ দেওয়া হতো 3 মাসের মধ্যে একটা তাবিজও তার কাছে থাকতো না। এরপর রূপার তাবিজ তাকে দেওয়া হয়েছিল। অনেকদিন থেকে তাবিজের সেই সমস্যা আর হয় না। গরমের ছুটিতে নানা বাড়ি যাওয়ার পরে সেই তাবিজও নাই হয়ে যায় এবং 1 মাস পরে নানিমা দেখে সেই তাবিজ ছাদের টবের একটা গাছের মধ্যে ঝুলছে। আমাদের বোঝার বাকি থাকলো না আসলে সমস্যাটা কি। এরপর অনেক দিন কেটে যায়, তেমন কোনো সমস্যা আমরা দেখিনি। 2013 সাল থেকে 2017 সাল পর্যন্ত সবকিছু ঠিক ছিল। 2017তে প্রথমবারের মতো আমি নিজে সব দেখলাম। সেদিন রাত 1:30টার দিকে অন্ধকারে হঠাৎ ঘুমের মধ্যে আমার বোনের মাথাটা 90 ডিগ্রি ঘুরে আমার দিকে তাকিয়ে আছে। অন্ধকারে ভুল দেখছি ভেবে এত পাত্তা দেয়নি। তার মাথায় হাত রাখি আমি আদর করব বলে। সঙ্গে সঙ্গে অনেক জোরে থাপ্পড় মারে আমার হাতে আমার বোন। খুব অবাক হলেও পাত্তা না দিয়ে আমি ঘুমাতে চলে যাই। একটু পরে দেখি তুবা চিৎকার করছে আর তার পায়ের দিকে আঙ্গুল দিয়ে পয়েন্ট করে কিছু একটা দেখাচ্ছে। বলছে আমাকে নিয়ে যাবে, ও আমাকে নিয়ে যাবে। আমার চিৎকারে বাবা মা চলে আসে এবং তুবাকে নিয়ে যায় তাদের ঘরে। পরের দিন শুনি সে স্বপ্নে দেখে যে একটা কালো অবয়ব তাকে বলছে সে তার মাথার চুল না কাটলে তাকে নিয়ে যাবে। ঘুম ভেঙে দেখে সে অবয়ব তার পায়ের কাছে বসে আছে। বলে রাখা ভালো, আমার ছোট বোনের চুল সাধারণ মেয়েদের চুলের মতোই ছিল, কিন্তু সেই 7 বছর বয়সে তার চুল হঠাৎ করে পাল্টে যায়। সেই চুল যেমন লম্বা তেমন ঘন, হাঁটুর নিচে পর্যন্ত চলে আসে এমন অবস্থা। সবাই অবাক হয়ে যায়, কারণ আমাদের পরিবারে এমন চুল আগে কখনো কারো হয়নি। এরপর অনেক বড় হুজুরকে দেখানো হয়, দাবি জানা হয়, কিন্তু লাভ হয় না। তারপর তুবার শরীরে আস্তে আস্তে বিভিন্ন ধরনের গোটা গোটা কিছু দেখা যায়, কালো কালো হয়ে ওঠে, অর্থাৎ ক্ষত স্থানের মতো হয়ে ওঠে ওর শরীরে। জিজ্ঞেস করলে বলে জানে না কিভাবে আসলো, সেটাও সে বলতে পারে না, এবং ব্যথাও নাকি করে না। কিছুদিন পর জানুয়ারি মাসের শীতের রাতে, সম্ভবত 11টার দিকে, আমি আর তুবা আমরা লাগেজ গুছাচ্ছিলাম এবং পরের দিন রাতের বাসে আমরা কক্সবাজার যাব। হঠাৎ দেখি তুবা কোনো কথা ছাড়া খাট থেকে উঠে বাথরুমে চলে যায়। ভেতর থেকে শাওয়ারের শব্দ আসে, দরজা খোলা ছিল। দেখে আমি দৌড়ে বাথরুমে গিয়ে দেখি তুবা বাথটাবের ভেতরে শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে। কনকনে ঠান্ডা পানি। সেই শীতের রাতে আমি চিৎকার করছি, কিন্তু আমার কথা কেউ শুনতে পারছে না। আমাদের আগের ফ্ল্যাটটা ছোট থাকায় একটু চিৎকার দিলেই বাবা মা শুনতে পেত বা চলে আসতো, কিন্তু পরে পাশের একটা ফ্ল্যাট কিনে জোড়া লাগানোর পর থেকে আমাদের কথা আর তারা শুনতে পেত না। আমি তুবার নাম ধরে চিৎকার করে ডাকতে থাকি, কিন্তু তুবাও চিৎকার করে বলছে সে আমাকে নিয়ে যাবে। আমার বোন অনেক শুকনো, নামমাত্র ওজন তার। সেই বোনকে আমি বাথটাব থেকে টেনে নামাতে পারছি না, পাথরের মতো ভারী তার শরীর। একসময় বাবা মা দৌড়ে আসে এবং আসার সাথে সাথে তুবা নর্মাল হয়ে যায়। তাকে জিজ্ঞেস করলে সে বলে তার কিছুই মনে নেই। কক্সবাজার ট্রিপ থেকে ফেরার সাথে সাথে সব ঘটনা হুজুরকে জানালে সে আমাদের ঘরের কোনায় ঝুলানোর জন্য তাবিজ দেন। এরপর থেকে তুবার শরীরে ওই দাগগুলো আর দেখা যেত না এবং আল্লাহর রহমতে তার সাথে আর কিছু হয় না। সে সেদিন থেকে স্বপ্নে দেখে একটা নীল রঙের শাড়ি পরা মেয়ে প্রতি রাতে তার স্বপ্নে এসে তাকে আদর করে, এবং প্রতি রাতেই তুবা এই স্বপ্নটি দেখে। যখন ও আমাকে মেয়েটার কথা বলে আমি ওকে শিখিয়ে দেই নেক্সট টাইম যেন ও মেয়েটাকে বলে আর না আসতে। এই কথা বলার পরের দিনই মেয়েটা স্বপ্নে এসে তুবাকে বলে যেন সে তার কথা আমার সাথে অথবা আম্মুর সাথে শেয়ার না করে। এরপর থেকে মেয়েটা আর আসে না। সমস্যা হয় আরেকটা, আমার পুরা বাসায় সারা রাত ধরে বাসার ভেতরে দৌড়ানোর আওয়াজ পাওয়া যায়। আমাদের ফ্লোরে 2টা ইউনিট, এই ইউনিটে আমরা থাকি, সো কোনো চান্স নেই আশেপাশে থেকে আওয়াজ আসার। মার্বেল খেলা, চেয়ার টানাটানি, সব ধরনের আওয়াজ হতে থাকে, কিন্তু আস্তে আস্তে সব থেমে যায়। আজকে 22 বছর ধরে মায়ের কাছে তাবিজ নেই। আমার মা আবার ভয় পাওয়া শুরু করেছে। একা থাকলে একরকম সুগন্ধ থাকে তাকে ঘিরে ধরে। পুরো বাসায় আমি নিজের হাতে দোয়া লাগিয়েছি, সব ঘরের দোয়া ঠিকঠাক আছে, শুধু আমার মায়ের ঘরের দোয়াটাই নাই হয়ে গেছে। মা কিছু বলে না, কিন্তু তার কথা, তার সব কিছু শুনে তার চালচলনে বোঝা যায় সে কিছু একটা সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে। আমার মা প্রচন্ড ভয় পায়। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন।
লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাই। ঘটনাটি আমি শুনেছি আমার এক কাছের বন্ধুর কাছ থেকে। ও যেখানে ঘটনাটি ঘটেছিল সে ওখানেরই ছাত্র ছিল। তো যাই হোক, আমি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে আমাদের মামা বাড়ির এক মাদ্রাসাতে। ওই মাদ্রাসার ওটা হচ্ছে একটি ফাজেল মাদ্রাসা। ফাজেল মাদ্রাসাতে হোস্টেল ছিল, মানে হোস্টেল ছাত্রাবাস ছিল। তো ছাত্রাবাসের ছাত্ররা থেকে লেখাপড়া করতে পারত এবং আবাসিক সিস্টেম ছিল। তো ওই মাদ্রাসার দাখিল শ্রেণীর যিনি মুহাদ্দিস বা যিনি হাদিস পড়াতেন, তার নাম ছিল শফিকুল। আমি নামটি আসলে স্কিপ করতে চাচ্ছি, নামটি আমি বলতে চাচ্ছি না প্রসঙ্গত কারণে। তো যাই হোক, দাখিল ক্লাসের মধ্যে যিনি হাদিস পড়াতেন তিনি প্রচণ্ড একজন জ্ঞানী একজন আলেম ছিলেন এবং তার অনেক ছাত্র ছিল। তিনি অনেক বড় মাপের আলেম ছিলেন। বড় বড় আলেমকেই বাংলাদেশে তৈরি করে দিয়েছেন, যারা এখন বাংলাদেশের অনেক জায়গাতে ভালো ভালো বয়ান এবং ওয়াজ করে থাকেন। তো ওই ঘটনাটি শুরু হয় আসলে ওনাকে কেন্দ্র করেই। তো উনি শুধু দাখিল ক্লাস না, উনি যে কোনো নিচের ক্লাসের বা দাখিল ক্লাস হোক বা আলিম ক্লাস হোক, উনি যখন কোনো ক্লাস করাতেন, যেমন আমরা যখন টিচাররা যখন আমাদেরকে লেকচার দেয়, দেখা যায় যে টিচাররা আমাদের দিকে মুখ করে থাকে। সামনে যদি 100 বা 80 জন স্টুডেন্টও বসে থাকে, টিচাররা সব সময় স্টুডেন্টের দিকে ফিরেই কিন্তু লেকচারটা দেন। তো ঠিক তিনিও এই কাজটি করতেন যে তার সামনে যদি 60 বা 70 জন স্টুডেন্ট বসা থাকতো, তিনি তাদেরকে হাদিস পড়াতেন, হাদিস বুঝাতেন। বোঝানোর পরে সবাইকে যখন বোঝানো হয়ে যেত, ক্লাস শেষ হয়ে যাওয়ার 5 থেকে 10 মিনিট পূর্বে তিনি পেছনের দিকে তাকিয়ে যেতেন। পেছনের দিকে তাকিয়ে তিনি দেখা যেত যে পিছনে কাউকে দেখা যাচ্ছে না, কেউ দেখতো না যে পিছনে কেউ আছে কিনা। কিন্তু উনি জিনিসটা দেখতেন কিনা সেটা আসলে উনি কখনো বলেননি। তো উনি পিছনের দিকে তাকিয়ে একটা অদৃশ্য কাউকে হয়তো বা কিছু উনি বোঝাতেন যে তোমরা বুঝছো কিনা। উনি হাত নেড়ে দিয়ে উনি হাত নাড়াতেন এবং উনি ওনার নানা রকম বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে পিছনে ফিরে উনি তাকিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট উনি লেকচার দিয়ে তারপরে উনি ক্লাস থেকে বের হতেন। তো ঘটনাটা আসলে আপনারা হয়তো বা ক্লিয়ার হননি, আমি একটু ক্লিয়ার করে বলতে চাচ্ছি যে এরকম যে টিচার যখন ক্লাসের মধ্যে কথা বলে, স্টুডেন্টের দিকে ফিরে কথা বলে এবং পরে যখন একটা অঙ্ক বা একটা ইংলিশ যখন তিনি লিখতে যাবেন, তখন তিনি মার্কার পেন দিয়ে তিনি হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ডে লেখেন। কিন্তু এই হুজুরের ক্ষেত্রে ঘটনাটি ঘটেছিল সম্পূর্ণ একটি ব্যতিক্রমী। তিনি যখন লেকচারটা দিতেন, তিনি তার লেকচার শেষ করার আগে সকল স্টুডেন্টকে বুঝিয়ে উনি পেছনের দিকে তাকিয়ে যেতেন। পেছনের দিকে তাকিয়ে উনি কাউকে যেন বা অন্য কাউকে বা দেখা যাচ্ছে না বা সুপার ন্যাচারাল ব্যাপার ছিল সেটা আসলে হুজুর কখনো বলেননি। তো উনি ওদেরকে বোঝাতেন। তো এই ঘটনাটি প্রায় ঘটতে থাকে বলতে আলেম ক্লাসে উনি একই কাজ করতেন, দাখিল ক্লাসেও একই কাজ করতেন। এমনকি উনি 9-8 ক্লাসেও বা অন্যান্য ক্লাসেও যদি হাদিস পড়াতেন বা অন্যান্য ক্লাস নিতেন, উনি একই কাজটি করতেন। তো এইরকম ঘটনাটি আসলে ঘটতে থাকে এবং এক পর্যায়ে ছাত্রছাত্রীরা মনে করতে থাকে যে হুজুরের মাথায় মনে কোনো সমস্যা আছে, না হলে হুজুর এরকম আচরণ কেন করবে। এক পর্যায়ে তারা দেখা যায় কিছু দুষ্টু ছেলে থাকে যারা টিচারদের নানা রকম নাম দেয়, নানা রকম আজে বাজে নাম দিয়ে তারা ডাকে রাস্তাঘাটে, একটু টিচারদেরকে ইনসাল্ট করার মতো চেষ্টা করে। তো এরকম ওই দাখিল ক্লাসের মধ্যে 2-1টা ছেলে ছিল যারা হুজুরকে রাস্তায় দেখলে হুজুরকে পাগল বা মেন্টাল বলে এরকম বলে দৌড় দিত। তো এই জিনিসটা হুজুরের মনে খুব কষ্ট পেতেন। তো হুজুর কখনো কাউকে কিছু বলেননি বা কাউকে কখনো শাস্তি দেননি। তো উনি ওনার মতো করে পাঠদান দিয়ে যাচ্ছিলেন। এভাবে অনেক দিন চলে যায়। অনেকদিন হুজুর কিন্তু একই কাজ বারবার করছেন। তো স্টুডেন্টরা একটু অস্বস্তিকরের মধ্যে পড়ে যাচ্ছে যে হুজুর পিছনের দিকে তাকিয়ে কাদের সাথে কথা বলেন বা কাদেরকে লেকচার দিচ্ছেন। তো এই ব্যাপারগুলো আসলে দেখা যায় কিছু বাচ্চারা মানতে পারে না। হোস্টেলের যিনি প্রিন্সিপাল থাকেন ওনার কাছে গিয়ে কিছু স্টুডেন্ট নালিশ করে দিয়ে যায় যে এরকম আমাদের মুহাদ্দিস হুজুর এরকম ক্লাসের মধ্যে এরকম অস্বাভাবিক আচরণ করছেন। তো এখানে বলে রাখা ভালো যে এখানে মাদ্রাসা
মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন উনি কিন্তু এই হুজুরের খুব ভালো একজন বন্ধু ছিলেন। উনি একই সাথে লেখাপড়া করে দুইজন আলেম হয়ে কিন্তু বের হয়েছেন। কাজে ওই হুজুরের ব্যাপারে কিন্তু এই প্রিন্সিপাল হুজুর সবই জানতেন এবং উনি কাদের সাথে পিছনে তাকিয়ে কথা বলেন তিনি তাও কিন্তু জানতেন। তো এক পর্যায়ে সেই বাচ্চাদেরকে হুজুর বুঝিয়ে বলেন যে তোমরা তোমাদের ওস্তাদ, আমি জানি উনি ঠিকই আছে, তোমরা শুধু ওনার থেকে পড়াটা আদায় করে নাও, তোমরা ওনাকে কোনো রকমের আজে বাজে নামে ডেকো না বা তোমরা ওনাকে কোনো ডিস্টার্ব করো না, তোমরা শুধু ওনার থেকে পড়াটাকে বুঝিয়ে নিবে, এর বাইরে কিছু করিও না, তোমাদের সেটা দেখার বিষয় না, সে যাই করুক। এক প্রকারের তিনি স্কিপ করে যান বিষয়টা। তো এভাবে অনেক দিন চলতে থাকে এবং হুজুর এভাবে প্রতিদিনই ক্লাস নিতেন। প্রতিদিন ক্লাস নিয়ে উনি চলে যেতেন। চলে যাওয়ার আগে উনি প্রায় 5 থেকে 10 মিনিট উনি পিছনে তাকিয়ে লেকচার দিতেন, তারপরে ক্লাস থেকে বের হয়ে যেতেন। এভাবে পর্যায়ক্রমে চলতে চলতে দেখা গেল যে রমজান মাস চলে আসে। রমজান মাসে দেখা যায় অনেকগুলো মাদ্রাসা দেখা যায় 15 রমজানের পরে ছুটি হয়, কোনো কোনো মাদ্রাসা দেখা যায় 20 রমজানে ছুটি হয়, আবার কোনো কোনো জায়গায় দেখা যায় পহেলা রমজান থেকে ছুটি হয়ে যায়। তো এই ঘটনাটি যে মাদ্রাসায় আসলে ঘটেছিল সেই মাদ্রাসাটা 15 রমজানের পর থেকে ছুটি দেওয়া হয়, ঈদের ছুটি। কিছু কিছু বাচ্চারা বাড়ি চলে যায়, কারো বাড়ি ছিল দক্ষিণবঙ্গে, কারো বাড়ি ছিল উত্তরবঙ্গে। তো দেখা যায় তারা চলে যায়, এর মধ্যে 2-1টা বাচ্চা থেকে যায়, কারণ তাদের বাড়ি ছিল অনেক দূরে। তারা চিন্তা করে যেহেতু এই সময়টাতে কোনো স্টুডেন্ট থাকছে না ছাত্রাবাসের মধ্যে, কাজে এই সময়টাতে আমরা একটু মন দিয়ে লেখাপড়া করতে পারবো, তাই 2-1টা বাচ্চা হোস্টেলের মধ্যেই থেকে যায়। মুহাদ্দিস হুজুর বা যিনি ক্লাসগুলো করাতেন উনি কিন্তু হোস্টেল সুপার ছিলেন। তো হোস্টেল সুপার বাধ্য হয়ে যান, যেহেতু সবগুলো বাচ্চা এখনো চলে যায়নি, তাই তিনি বাচ্চাগুলোর দায়িত্ব নিয়ে ওই মাদ্রাসাতে অবস্থান করেন ঈদ পর্যন্ত। তো সব ছাত্ররা চলে যাওয়ার 2 থেকে 3 দিন পরে রাতের বেলা, যেহেতু রমজান মাস ছিল, তো রমজান মাসে সবাই তারাবির নামাজ পড়ে। তারাবির নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি সবাই ঘুমাতে চলে যায়। মাদ্রাসাতে কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে এশার নামাজ পড়ে তারাবি পড়েই তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হয়। তারপরে আবার দেখা যায় সাহারির আগে আগে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে হয়। তো যাই হোক, যেই ছেলেটা হুজুরকে বেশি ডিস্টার্ব করত এবং সেই ছেলেটা কিন্তু হোস্টেলেই থাকতো, তো ওই ছেলেটা নামাজ এবং তার তারাবির নামাজ শেষ করে সে রাতের বেলা মানে 9টা কি 9:30টার দিকে সে ক্যান্টিনে খাবার, তার রাতের খাবারটা সে গ্রহণ করতে যায়। তো রাতের খাবারটা আবার খেয়ে সে সুন্দর মতো তার যে রুমে সেই রুমে চলে যায় এবং কেউ ছিল না, সে একা ছিল। সবাই যেহেতু বাড়ি চলে গেছে সে ঘুমানোর জন্য প্রস্তুতি নেয়। সে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করে, সে 10টা কি 10:30টার দিকে সে ঘুমিয়ে যায়। তো যেহেতু সাহারি খেতে উঠতে হবে, আগে আবার তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, তাই সে চিন্তা করে যে একটু ঘুমিয়ে নেই, 2-1 ঘন্টা ঘুমালে শরীরটা একটু ভালো থাকবে। তো যাই হোক, যেই ভাবা সেই কাজ, ছেলেটা মশারি টাঙ্গিয়ে সুন্দর মতো বিছানাটাকে গুছিয়ে সে শুয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে সে ঘুমালো 11টা 20 কি 25-এর মধ্যে প্রচন্ড মশার কামড়, প্রচন্ড মশা তাকে কামড় দিচ্ছে, পুরো মশা এক বেডটাকে ঘিরে ফেলেছে। সে প্রচন্ড মশার কামড়ে সে আর সহ্য করতে পারতেছিল না, একটা পর্যায়ে তার ঘুম ভেঙে যায়। তো তখন সে বলে যে আমার তো স্পষ্ট মনে আছে যে আমি মশারি টাঙ্গিয়ে ঘুমিয়েছিলাম, তাহলে আমার মশারিটা কোথায়? এক পর্যায়ে সে তার মশারি খুঁজতে থাকে এবং দেখে যে তার ফ্যানটাও বন্ধ করা, কারণ সে কিন্তু ফ্যানটা চালিয়ে অন করিয়ে ঘুমিয়েছিল। তো যাই হোক, তারপরে সে মনে করে যে হয়তোবা তার মনের ভুল হতে পারে। তারপর সে তখন মশারিটা খুঁজতে থাকে, মশারিটা দেখে সুন্দর করে ভাঁজ করে তার বালিশের নিচে রেখে দেওয়া হয়েছে এবং সে নিজেকে এটা বোঝায় যে হয়তোবা আমি খুব ঘুম পেয়েছিল, ঘুমের ঘরে আমি হয়তোবা মশারি টাঙাতে ভুলে গেছি। তারপরে সে আবার ফ্যান চালিয়ে মশারি টাঙিয়ে সে আবার ঘুমিয়ে যায়। তো ঘুমিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আবার দেখা যায় ঘন্টাখানিকের মধ্যে তার ঘুম ভেঙে যায়, আবার তাকে মশা কামড়, প্রচন্ড মশা তাকে কামড় দিতে থাকে এবং সে তখন হঠাৎ করে বিছানা থেকে লাফ দিয়ে ওঠে এবং একটু ভয় পেয়ে যায়। পরপর 2টি ঘটনা তার সঙ্গে ঘটেছে, কারণ তার স্পষ্ট মনে আছে যে সে দ্বিতীয়বার, কিন্তু তার ঘুমটা যখন প্রথমবারে সে কিন্তু মশারিটা নিয়েই ঘুমিয়েছিল, তাহলে মশারি কোথায় গেল? তো সে একটু ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে সে দেখে যে মশারি নেই। তো সে তার বিছানা থেকে উঠে বিছানা থেকে যখন মশারি খোঁজার চেষ্টা করে দেখে যে মশারি কোথাও নেই, তাই সে তার রুমের লাইটটা
জ্বালানোর জন্য তার বিছানা থেকে তার সুইচটাকে অন করতে গেল, কিন্তু সুইচটা সেখানে ছিল না। তখন হঠাৎ সে বলল যে কি ব্যাপার, আমি তো সব সময় ঘুমাতে যাওয়ার আগে আমি শুয়ে থেকে আমি লাইটটা অন করি, তাহলে আমি কেন এখন লাইট অন করতে পারতেছি না। তখন সে ভাবে যে যাই হোক, আমি নিচে নেমে দেখি যে ঘটনাটা কি। যখন সে নিচে নামতে যাবে তখন সে দেখে যে ফিল করছে, সে তার পা দিচ্ছে, তার পায়ের নিচে কিন্তু কোনো মাটি বা কোনো ফ্লোর নেই। তখন সে হঠাৎ নিজেকে আবিষ্কার করে যে তার পুরো বিছানাটা, তার পুরো চৌকিটা বা খাটটা যেখানে সে ঘুমাতো, সেটা মাটি থেকে প্রায় 20 থেকে 30 ফুট উপরে ভেসে আছে। তখন সে অনুভব করলো যে শূন্যের উপরে সে ভেসে আছে। তখন সে চিৎকার করলো, যেহেতু সে দাখিলের স্টুডেন্ট তাহলে কত বড়ই সে হবে। তখন সে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। সেই চিৎকারটা এত জোরে সে করেছিল যে পুরো মাদ্রাসা শোনা গিয়েছিল। তখন পাশে সেই মুহাদ্দিস হুজুরের রুম ছিল, যিনি তাদেরকে হাদিস পড়াতেন। তিনি চিৎকারটা শুনতে পান এবং তিনি চিৎকারটা শুনে তিনি মাদ্রাসার দারোয়ান এবং আরো 2-1 ছাত্র ছিল সেখানে, তাদেরকে সহ তার রুমের কাছে গিয়ে দেখেন রুমটি লক করা। তো দারোয়ানকে বলে, দারোয়ান তুমি রুমটাকে ভেঙে ফেলো, তারপর রুমটা খোলো। এক পর্যায়ে দারোয়ান এক ধাক্কা দিয়ে রুমের দরজাটা ভেঙে ফেলার মতো করে রুমটাকে খুলে ফেললো। খুলে ফেলার পরে দারোয়ান সহ সবাই এবং সেই হুজুর দেখতে পেলেন যে বাচ্চাটা মাটিতে বা ছেলেটা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং তার মুখ দিয়ে ফেনা উঠতেছে। প্রচন্ড ভয়ে সেই ছেলেটার শরীর কাঁপছে। এক পর্যায়ে হুজুর দোয়া কালাম পরে তার শরীরে ফু দেয় এবং তারপরে পানি খাইয়ে তার সেন্স আনার চেষ্টা করে। তো প্রায় আধা ঘন্টা পর ছেলেটার একটু সেন্স আসে। সেন্স আসার পরে ছেলেটাকে জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছে, তুমি কেন এত ভয় পাইলা? তখন সেই ছেলেটা সবকিছু খুলে বলার পরে যেই হুজুরটা তাদের মুহাদ্দিস ছিল, তাদের ক্লাসের মধ্যে অস্বাভাবিক আচরণ করতেন বলে সবাই তাকে ডিস্টার্ব করত, ওই হুজুরটাই কিন্তু মাদ্রাসার সুপার এবং তিনি ওখানে ছিলেন। তো উনি ঘটনাটা ছেলেটাকে বলার পরে বলেন, দেখো বাবা, আমি যখন তোমাদের ক্লাস করাই আমার পিছনে প্রায় 40 থেকে 50টা জিন এসে আমার ক্লাস করে, ওরা আমার ছাত্র। তো তোমরা ওদেরকে দেখো না, কিন্তু আমি দেখি ওরা আমার পিছনে বসে এবং তোমরা আমার সামনে বসো। কাজে আমি যে সকল পড়াগুলো পড়াই ওরা সেই পড়াগুলো শিখে ওরা জ্ঞান অর্জন করছে, ওরা আলেম হচ্ছে, ওরা মুসলিম জিন। কাজেই তোমাদের পড়া শেষ করে আমি ওদেরকে পড়া বোঝানোর জন্য পিছনের দিকে ফিরে তাকাতাম, কিন্তু ব্যাপারটা তোমরা ভালোভাবে দেখোনি, তার জন্য তোমরা আমাকে রাস্তাঘাটে অনেক অপদস্থ করেছো, অনেক বাজে কথায় বলেছো, অনেক বাজে নামে ডেকেছো, তোমরা ডেকে আমাকে অপমান করার চেষ্টা করেছো। আমি মনে কষ্ট পাইনি, কিন্তু আমার সেই জিন ছাত্রগুলো যেগুলো ওরা মনে কষ্ট পেয়েছে এবং মনে কষ্ট পেয়ে ওরা আজকে তোমাকে একটু ভয় দেখিয়েছে। তো এই ঘটনাটি যখন ছাত্রটাকে বলা হয়, ছাত্রটা প্রচন্ড ভয় পায়, ভয় পাওয়ারই কথা। তো সে হুজুরের কাছে মাফ চায়। মাফ চাওয়ার পরে হুজুর তাকে মাফ করে দেন এবং সে আর ওই ছাত্রাবাসে থাকার কোনো সাহস পায় না। ঈদের ছুটি ছিল তাই সে তার মালপত্র নিয়ে পরদিনই সে তার বাড়ির দিকে রওনা হয়ে যায়। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। ঘটনাটি সংগ্রহ করেছি আমার এক নিকট আত্মীয়র কাছ থেকে, যার পরিবারের একজন পূর্বপুরুষের সাথে এই ঘটনাটি ঘটেছিল এবং তার একান্ত অনুরোধেই আমি এই চরিত্রগুলোর ছদ্মনাম ব্যবহার করে ঘটনাটি বর্ণনা করছি। সরাসরি আসল ঘটনায় চলে যাই। সময়কাল তখন 1940 কি 45-এর মধ্যে। পাবনা জেলার রামনগর গ্রামের কথা বলছি। সেই গ্রামের দুরন্ত 2 তরুণ, মোবারক এবং নূর সালাম, অত্যন্ত ভালো বন্ধু তারা এবং বয়সটা ওদের দুরন্ত বনার। দুজনেই 18 কি 22 বছরের মধ্যে, পাশাপাশি বাড়ি হওয়াতে ছেলেবেলা থেকেই একসাথে বড় হওয়া, পড়াশোনা, কাজে যাওয়ার, অবসর সময় বিভিন্ন রকম জায়গায় ঘোরাফেরা করা। যে সময়টার কথা বলছি সেই সময়ে তরুণদের বিনোদন বলতে ছিল মাঝরাতে মাছ ধরতে যাওয়া, ভরা বর্ষায় ভীষণ খরস্রোতা নদীর সাঁতরে পার হওয়া, শীতের সময় হাওরে বাওরে বুনো পাখির শিকার করা। এদিক থেকে ওরা ছিল বেশ দুঃসাহসী, অ্যাডভেঞ্চার প্রিয়। ভূত আর অলৌকিককে খুব একটা বিশ্বাস ছিল না। রামনগর গ্রামের শেষ সীমানায় ছিল একটা বিশাল বাওর। শীতকালে সেই বাওর পূর্ণ হয়ে যেত নানা রকম দুর্লভ সব শীতের পাখি দিয়ে, কিন্তু সেই বাওরে পৌঁছানোর জন্য পার হতে হতো বিশাল একটি জঙ্গল।
দিনের বেলাতে কেউ জঙ্গলের ধারে কাছেও যেত না, আর রাতের বেলায় তো প্রশ্নই উঠতো না, কারণ ওই জঙ্গল দিয়ে নানা রকম ভৌতিক ঘটনা প্রচলিত ছিল। যারাই ওই জঙ্গলে বা তার আশেপাশে যেত তাদের অনেকেই অদ্ভুত আর ব্যতিক্রমী নানা রকম অভিজ্ঞতার সম্মুখীন হতেন। বিভিন্ন সময়ে কিছু মানুষ নাকি রাতের বেলা ওই জঙ্গলের শর্টকাট রাস্তা ধরেছিল দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য, কিন্তু তারা নাকি আর কখনোই গন্তব্যে পৌঁছায়নি, তাদের কোনো হদিসও মেলেনি। যাই হোক, একবার এক শীতকালে বন্ধুদের এক গল্পের আসরে অশরীরী নিয়ে নানা রকমের তর্ক বিতর্কে মোবারক আর নূর সালামকে তাদের কিছু বন্ধু চ্যালেঞ্জ ছুড়ে দিল যে যেহেতু তারা সাহসী ভূতে বিশ্বাস করে না, তাই তাদেরকে এক শীতের রাতে ওই জঙ্গল পেরিয়ে বাওরে যেতে হবে, এবং তারা যে বাওরে গিয়েছিল সেটা প্রমাণস্বরূপ দুই একটি শীতের পাখি শিকার করে আনতে হবে। মোবারক আর নূর সালাম এতটাই অ্যাডভেঞ্চার প্রিয় ছিল যে চকচক করে উঠল তাদের চোখ। তারা 7-5 না ভেবে এই চ্যালেঞ্জ গ্রহণ করে ফেললো। তারা আসলে রাতের বেলা ওই জঙ্গলে যেতে হবে এটা নিয়ে খুব একটা চিন্তিত ছিল না, কারণ তারা অলৌকিককে বিশ্বাসই করত না। যাই হোক, দুই বন্ধু খুব দ্রুত প্ল্যান করলো যে রাতের আধারে অর্থাৎ রাতেই তারা বাহরে যাবে। বাসার বড়রা যদি জানতে পারে এই প্ল্যানের কথা তাহলে তাদের কখনোই যাওয়া হবে না। তাই দুজন ঠিক করলো গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন তারা দুজন বের হবে। যেই কথা সেই কাজ। নির্ধারিত রাতে সবাই ঘুমিয়ে যাবার পর মোবারক ও নূর সালাম বেরিয়ে পড়লো। রাত তখন আনুমানিক 12টা কি 12:30 হবে। ভয়াবহ রকমের শীত পড়েছে সেই রাতে, তাপমাত্রা হয়তো 10 ডিগ্রিরও নিচে নেমে পড়ে গেছে। ভয়ঙ্কর শীতে হু হু করে কাঁপছে। কাঁপতে কাঁপতে ওরা জঙ্গলের কাছে পৌঁছে গেল। ওদের সাথে পাখি ধরার ফাঁদ আর পুরনো আমলের একটি শটগান আর অল্প আলোর একটি টর্চ লাইট। শীতের পরিষ্কার আকাশে ঝলমলে জ্যোৎস্না, কিন্তু এত বেশি কুয়াশা যে 2 হাত দূরের জিনিসও ভালো মতো দেখা যায় না। কনকনে শীতের রাতে ঝকঝকে চাঁদের আলো আর ঘন কুয়াশার সাদা চাদর ভয়ানক অদ্ভুতরে এক দৃশ্যপট তৈরি করলো। তারা দুজন জড়সড় হয়ে কাঁপতে কাঁপতে গ্রামের বড় রাস্তা থেকে নেমে মাটির রাস্তা ধরে জঙ্গলের গভীরে প্রবেশ করলো। এইবার কিন্তু ঘন গাছের আড়ালে চাঁদে ঢাকা পড়ে গেল। ওরা টর্চ আর মৃদু আলোয় সামনে এগোতে থাকলো। হঠাৎ নূর সালাম দাঁড়িয়ে গেল। মোবারক ওর দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালে। নূর সালাম বলে উঠল, আমরা ছাড়া এখানে আরো কেউ আছে, আমি নিশ্চিত। মোবারকও দাঁড়িয়ে একটু বোঝার চেষ্টা করতেই স্পষ্ট টের পেল ওদের কিছুটা পেছনে জঙ্গল থেকে একটি অস্বাভাবিক লম্বা মানবাকৃতির একটা কুচকুচে কালো অবয়ব রাস্তায় বেরিয়ে এসেছে। নিকোষ কালো অন্ধকারে ভালো করে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু হতবাক হয়ে ওরা লক্ষ্য করলো ওই প্রায় 10 ফুট লম্বা অবয়বটির সাথে একটি চতুষ্পদ পশুর মতো আরো একটা কিছু আছে। এই প্রথমবারের মতো ওরা দুইজন একসাথে উপলব্ধি করতে পারলো যে কি বোকামিটাই করেছে তারা। এই জঙ্গল নিয়ে সব ঘটনাকে অবিশ্বাস করে অস্বাভাবিক লম্বা সেই অবয়বটি হঠাৎ তার একটি বাহু উঠিয়ে সরাসরি ওদের দুজনের দিকে নির্দেশ করলো, যেন দেখিয়ে দিল ওদেরকে। আর সেই অশরীরের নির্দেশে ওই পশুটি তাদের দিকে এগিয়ে আসলো। ওরা যদি কুকুর হয়ে থাকে তাহলে ওরা কমপক্ষে একটি বাছুরের সমান বড় হবে। ধবধবে সাদা ওই পশুটি অলৌকিক স্বরে গর্জন করে উঠল। টকটকে লাল চোখের ঝলঝলে হিংস্র চাহনি স্পষ্টই বুঝিয়ে দিল যে এই জগতের কেউ নয়। আস্তে আস্তে এগিয়ে আসছে ওটা। ভয়াবহ আতঙ্কে নূর সালাম ও মোবারক আবিষ্কার করলো, কিন্তু ওরকম পশু একটা নয়, আর অনেক পশু বের হয়ে আসছে বনের ভেতর থেকে। চারদিক থেকে ঘিরে ফেলেছে ওদেরকে। অন্য জগতের দাবল সাবতগুলো একযোগে আর্তনাদ করে উঠল ওগুলো একত্রে। এজন্য ভয়ে থরথর করে কাঁপছে দুইজনে। এখনই বোধ হয় ওগুলো ঝাঁপিয়ে পড়বে ওদের দুজনের ওপরে। বাঁচার বোধ হয় আর কোনো আশা নেই ওদের এই ভয়াবহ আতঙ্ক দেখে। হঠাৎ তীব্র পাশবিক স্বরে হেসে উঠল পিছনে দাঁড়িয়ে থাকা সেই কালো অবয়বটি, যেটা খুব মজা পেয়েছে ওদের আসন্ন মৃত্যু আতঙ্ক দেখে। এইবার শেষ চেষ্টা হিসেবে মোবারক নূর সালামের হাত ধরে টান দিয়ে প্রাণপণে ছুটতে লাগলো। চিৎকার দিয়ে দুজনে ছুটছে
আর যত দোয়া কালাম জানা আছে সব পড়ছে, বুঝতে পারছে পেছনে ছুটে আসছে ওই জিনিসগুলো। চারিদিক থেকে যখন ওদের সম্পূর্ণ ঘিরে ফেলেছে আর কোনো রাস্তা নেই, তখন হঠাৎ ওরা দেখলো জঙ্গলের মধ্যে বিরাট এক অশ্বত্থ গাছ এবং তার ঠিক নিচেই একটা বিশাল কুয়া, আর সেই কুয়ার নিচ থেকে বিচ্ছিত হচ্ছে মৃদু আলোক রশ্মি। ওরা আর কোনো উপায় না পেয়ে দেরি না করে প্রাণ বাঁচাতে কুয়ার গায়ে বাঁধানো ইট বেয়ে তরতর করে নিচে নেমে গেল। কুয়ার পাশে মাটিতে পড়ে রইল ওদের শটগান, টর্চ আর পাখি ধরার ফাঁদ। শীতেও থরথর করে ঘেমে উঠল দুইজন। কুয়ার একদম নিচে মাটিতে পৌঁছাতে ওরা অবাক হয়ে খেয়াল করলো কুয়ার দেয়াল থেকে একটা সুড়ঙ্গ চলে গেছে মাটির নিচ দিয়ে। আলোটা ওই সুড়ঙ্গ দিয়ে আসছে। ওরা কি করবে বুঝতে না পেরে সুড়ঙ্গ বরাবর এগোতে থাকলো। শুধু একটা বাঘ ঘুরতেই ওরা দেখলো একটা ছোট্ট গুহার মতো জায়গা আরো বিস্ময়কর অপেক্ষা করছিল ওদের জন্য। ওরা দেখলো সেই গুহায় টিমটিমে একটি প্রদীপ জ্বালিয়ে বিশালাকার একটি পুঁথির মতো পুস্তকের উপর ঝুঁকে রয়েছেন একজন বৃদ্ধ, যেন অত্যন্ত মনোযোগের সাথে পড়ছে সেই গ্রন্থটি। ধবধবে সাদা কাপড় পরা সেই বুজুর্গ ব্যক্তির পোশাক, মাথায় অনেক বড় পাগড়ি, বিশালাকার সফেদ দাড়ি ও চুলে ঢেকে যাওয়া নিখুঁত সুন্দর চেহারা এবং জীর্ণ হলুদ বর্ণ ধারণ করা পুঁথিটি এবং তার বসে বসে সেই পুঁথি পড়ার ভঙ্গিটি স্পষ্টই বলে দিচ্ছিল যে তিনি ওই সময়ের ওই স্থানের কেউ নন, হতেই পারেন না। মোবারক শুকনা গলায় বলে উঠল, কে ওখানে? ওদের প্রশ্ন শুনে ধীরে ধীরে মুখ তুলে ওদের দিকে তাকালে বৃদ্ধ আর শূন্য একটা দৃষ্টি তার কাছের স্বচ্ছ দুই চোখে। সম্পূর্ণ অচেনা এক ভাষায় ওদের দুজনকে ধমক দিয়ে উঠলেন। এরপর স্পষ্ট বাংলা ভাষায় ওদের গ্রামের স্থানীয় ভাষাতেই ধমক দিয়ে উঠলেন। বললেন এটা ফাজলামি করার জায়গা না, এবং তিনি বললেন যে ঘুরে বসো এবং দোয়া কালাম পড়তে থাকো, কোনো মতেই বাইরে যাবে না, যেন বাইরে থেকে ওদের সাথে কি হয়েছে তার সম্পর্কে সব কিছুই জানেন সেই বৃদ্ধ। এই চিন্তা করার সময় নেই। মোবারক আর নূর সালাম দ্রুত বৃদ্ধের দিকে ঘুরে পেছন ফিরে বসে কালেমার জানা সব দোয়া কালাম পড়তে শুরু করলো। সময় যেন থমকে গেছে। বাইরে থেকে ভেসে আসছে শত শত অজানা শব্দের ভয়াবহ গর্জন আর ঝড়ের মতো তাণ্ডবের আওয়াজ। কতক্ষণ যে চলে গেল তারা জানে না। পেছনে তাকানোর কোনো সাহস নেই। দুজনের ঘুম চলে এলো চোখে। হঠাৎ আবার বৃক্ষের ধমক। এখনই বের হয়ে যেতে বললেন তিনি। সোজা চলে যেতে বললেন। ডানে বায়ে কোনো দিকে না তাকিয়ে এক্ষুনি বের হতে হবে। এই মুহূর্তে হঠাৎ ওরা শুনল ফজরের আজানের শব্দ ভেসে আসছে। ওরা দুজন বেরিয়ে যাবার আগ মুহূর্তে ওই বুজুর্গ লোকটিকে ধন্যবাদ দিতে যে ঘুরবে তখনই গম গম কণ্ঠস্বর পিছনে না তাকানোর জন্য হুঙ্কার দিল সে, এবং আজকের এই ঘটনা বাইরে কাউকে না জানাতেও সাবধান করে দিলেন তিনি। সোজা যেভাবে নেমেছিল সেই পথেই উঠে যেতে বলল। অন্ধকার আছে তখনও, কিন্তু কোনো সমস্যা হলো না। বাসায় না পৌঁছানো পর্যন্ত ছুটতে থাকলো ওরা ততক্ষণ ধরে। ওরা বাসার কাছে পৌঁছে ভীষণ অসুস্থতা বোধ করলো। মোবারকের চলে আসলো উচ্চমাত্রার জ্বর আর নূর সালামের অবনতি এবং বমি হতে থাকলো তার। বড়দের হাজার প্রশ্নের পরেও ওরা কোনো উত্তর দিল না যে কি হয়েছে, কোথায় গিয়েছিল। কিন্তু অবস্থা বেগতিক দেখে হুজুর ডাকা হলো। হুজুর গোপনে ওদের সাথে কথা বলে বুঝলেন প্রথমে ভয়ঙ্কর খারাপ কিছুর খপ্পরে পড়েছিল তারা। প্রাণটা হয়তো ওই রাতেই চলে যেত, কিন্তু হয়তো হারিয়ে যাওয়া মানুষগুলোর মতো ওদের আর কখনোই ফিরে পাওয়া যেত না। ওই রহস্যময় বুজুর্গ ব্যক্তিটি ওদেরকে কুয়ায় আশ্রয় দিয়েছেন। সে যাত্রায় সে কারণেই তারা প্রাণপণে বেঁচে গেছে। যাই হোক, হুজুরের রুকাইয়াতে আস্তে আস্তে ওরা সুস্থ হয়ে ওঠার পর ওদের মনে পড়ে যায় যে ওদের শটগান, পাখি ধরার অস্ত্র আর টর্চ লাইট সব ওই কুয়ার পাশে ফেলে এসেছিল ওরা। একদিন ওরা সাহস করে আরো কিছু লোকজন নিয়ে সেই জিনিসগুলো ফিরে আনতে গেল। ঠিক সেই কুয়ার পাশে পড়ে থাকার কথা ছিল সেগুলো। সেই বিরাট অসত্য গাছের নিচে জিনিসগুলো যেভাবে ছিল সেভাবেই পড়ে আছে, কিন্তু সেখানে আদৌ কোনো কুয়া নেই। মোবারক আর নূর সালাম একে অপরের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তারা কোনো শব্দ করলো না। ওদের জিনিসগুলো নিয়ে দ্রুত বাড়ি ফিরলো ওরা। এরপর তাদের বন্ধুরা পাখি না আনতে পারার জন্য যতই তাদের খেপাতে থাকলো, তারা একটি বাক্য উচ্চারণ করলো না। ওদের আচরণের সাথে যা একেবারেই অবাক করার বিষয়। বন্ধুরাও তাদের এই পরিবর্তনের জন্য খুবই অবাক হয়েছিল। দুরন্তপনা ওদের চলে গিয়েছিল। তারা দুইজন আর ভূতে বিশ্বাস করে কি না করে সরাসরি জানতে চাইলে শুকনা একটা হাসি দিয়ে চুপ হয়ে যেত। নূর সালাম আর মোবারক অনেকদিন পর্যন্ত গোপন
রেখেছিল ঘটনাটি। পরে হয়তোবা বৃদ্ধাবস্থায় বংশধরদের কাছে এই ঘটনাটি বলে গিয়েছিল তারা। ঘটনাটি এখানেই শেষ, কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে। সেদিন রাতের সেই কালো অবয়ব আর সেই প্রাণীগুলো কি অন্য জগৎ থেকে এসেছিল? আর এই অসহায় তরুণকে আশ্রয় দিয়ে বাঁচিয়ে দেওয়া সেই রহস্যময় বৃদ্ধই বা কে? অলৌকিক আর পরলৌকিক এই দুই জগতের সেতু বন্ধন করেছিল যে সেই গায়েব হয়ে যাওয়া রহস্যময় কুয়াটি কোথায়? প্রশ্ন রয়েই গেল। আসলে এই পৃথিবীতে অনেক কিছুই আছে যা আমাদের দৃষ্টির বাইরে, দৃষ্টির আড়ালেই থেকে যায়, যার ব্যাখ্যা আমরা কখনোই দিতে পারবো না। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক এই বলে আজকের মতো ঘটনার এখানেই শেষ করছি। পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রিয় লিসেনার্স, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমরা সকলে যেন রবের পথে থেকে জীবন পার করে দিতে পারি। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক করবেন আর কমেন্ট করে আমাদের জানাবেন, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের লাইক, কমেন্টগুলো এবং সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bhutfmraat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য। আমরা আশা করি আপনারা আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন অনেক দূরে। আপনাদের এতটুকু ভালোবাসাই আমাদের কামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনাদের পরিবারের প্রতি খেয়াল রাখবেন।